নমস্কার বন্ধুরা, আজ আবার অঙ্ক নিয়ে ফিরে আসলাম আপনাদের সামনে। দেখুন, আজকে হচ্ছে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল এই চ্যাপ্টারের 5 নম্বর পার্ট। ঠিক আছে, এর আগে 4টা পার্ট দিয়েছিলাম আমি এই চ্যাপ্টার থেকেই। তো 5 নম্বর পার্টের আজকের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখুন, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এটা এসএসসি সিরিয়ালে এসেছে 2003 সালে। তো প্রশ্নটা কি দেখুন, বলেছে বন্যা ত্রাণে সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দেওয়ায় 400 টাকা চাঁদা উঠলো। কতজন ছাত্র ছিল এটা বন্ধুরা প্রশ্ন। তো অপশন দিয়েছে 40, 16, 20, 100, কোনটি হবে অ্যান্সার। তাহলে দেখুন, সবার আগে বন্ধুরা প্রশ্নটা বুঝতে হবে, তাহলে আপনি অবশ্যই অঙ্ক পারবেন। অঙ্ক কঠিন নয়, খুবই সহজ, 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক। কিন্তু প্রশ্ন আপনি না বুঝলে আপনি অঙ্ক পারবেন না। দেখুন, প্রশ্ন বলেছে যে যতজন ছাত্র ছিল প্রত্যেকে ততটি করে 25 পয়সা দিয়েছে। অর্থাৎ যদি দুজন ছাত্র থাকে তাহলে একজনে ওই দুটি করে 25 পয়সা দিবে, অর্থাৎ দুজনে টোটাল 4টা 25 পয়সা দিবে, এরকম এরকম কথা বলেছে। তাহলে দেখুন, আমি যদি প্রশ্নটা সমীকরণের আকারে সাজাই, তাহলে ধরে নেই, ঠিক আছে, কি ধরে নেই, ধরি ছাত্র সংখ্যা সমান সমান কতজন, এক্স জন। ঠিক আছে, আমি বোঝার জন্য একটু লিখে করছি দেখুন। তাহলে এখানে একজন ছাত্র আছে, এবার এক্স যে কোনো সংখ্যা হতে পারে। এবার তাহলে প্রত্যেকে কটি করে 25 পয়সা দিবে, এক্সটি করে 25 পয়সা দিবে। তাহলে মোট কতগুলি 25 পয়সা উঠবে, আমি দুটো সংখ্যা দিয়ে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখুন। আচ্ছা, ধরুন 8 জন ছাত্র আছে, হলো। এবার তাহলে প্রত্যেকে মানে একজন কটি করে 25 পয়সা দিবে, 8টি করেই 25 পয়সা দিবে। তাহলে মোট কতটি 25 পয়সা উঠবে, তাহলে মোট 25 পয়সা উঠবে বন্ধুরা। যে একজনে যদি 8টি 25 পয়সা দেয়, তাহলে 8 জনে কত 25 পয়সা দিবে, এই 8 ইন্টু 8, এরকম কথা হলো। তাহলে আবার বলছি বন্ধুরা, যতজন ছাত্র আছে প্রত্যেকে ততটি করে 25 পয়সা দিয়েছে। তাহলে যেহেতু 8 জন ছাত্র আছে, তাহলে প্রত্যেকে মানে এক একজন 8টি করে 25 পয়সা দিবে। মোট কতগুলি 25 পয়সা উঠবে, 8 ইন্টু 8, কারণ একজনে যদি 8টি দেয়, 8 জনে 8 8 64টি দিবে, সেরকম কথা বন্ধুরা। তাহলে আমি এখানে ধরেছি ছাত্র সংখ্যা একজন, তাহলে প্রত্যেকে, আমি লিখছি জাস্ট বোঝার জন্য, প্রত্যেকে 25 পয়সা দিবে, এটা আমি লিখে দিচ্ছি যাতে আপনি ভালো মনে রাখতে পারেন। ঠিক আছে, 25 পয়সা দিবে কটি করে, এক্সটি করে, এক্সটি করে। ঠিক আছে, এটা আপনি লিখে রাখুন, তাতে আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট আমরা কি করব, তাহলে টোটাল কতগুলি 25 পয়সা উঠলো সেটা বের করবো। সুতরাং মোট 25 পয়সার সংখ্যা, মোট 25 পয়সার সংখ্যা কটি হলো, সংখ্যা সমান সমান আমরা কি করব, যে যত প্রত্যেকে দিয়েছে এক্সটি করে, আর মোট ছাত্র আছে একজন, তাহলে মোট হচ্ছে বন্ধুরা এক্স ইন্টু এক্স, এত টি হলো। কারণ একজনই দিয়েছে এক্সটি, তাহলে এক একজনই দিয়েছে এক্সটি করে, তাহলে মোট হবে কত, যেহেতু একজন ছাত্র আছে, তাহলে এক্স ইন্টু এক্স, এখানে যেমন 8 ইন্টু 8 হলো, সেরকম এক্স ইন্টু এক্স। তাহলে এতটি হলো মোট 25 পয়সার সংখ্যা হলো। এইবার আসি বন্ধুরা, আমরা কি করব, তাহলে মোট কত টাকা উঠেছে। সুতরাং চাঁদা মোট কত উঠলো, তাহলে চাঁদা উঠলো, বা লিখতে পারি মোট চাঁদা উঠলো, আমি সংক্ষেপে লিখছি চাঁদা উঠলো। এবার দেখুন বন্ধুরা, মোট কতটি 25 পয়সা উঠেছে, এক্স ইন্টু এক্সটি, এটা আগে লিখে নিলাম। এবার ধরুন পয়সা উঠেছিল, এবার 25 পয়সা, কটি 25 পয়সাতে 1 টাকা, সেটা আপনাকে জানতে হবে বন্ধুরা। 4টি 25 পয়সাতে 1 টাকা, ঠিক আছে। তার জন্য আমরা কি করবো, কটি 25 পয়সা 1 টাকা, 4টি। তাহলে 4টি 25 পয়সা যদি 1 টাকা হয়, তাহলে সেই 4টিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলেই তো সেই 1টা আসবে, তাই না। তাহলে 4টি 25 পয়সা কয় টাকা, 1 টাকা। সেরকম যদি 8টি 25 পয়সা হতো, তাহলেও 4 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, অর্থাৎ 2 টাকা। তাহলে আবার বোঝার চেষ্টা করো যে 25 পয়সার সংখ্যাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে টাকা আসে, হলো। তাহলে আমি 25 পয়সার সংখ্যা হচ্ছে এটা, এক্স ইন্টু এক্স, তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, টাকা হয়ে গেল। আর সেই টাকাটাই বইয়ে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কত, 400 টাকা বলেছে, 400 টাকা চাঁদা উঠেছে। কিন্তু আমি সমীকরণ দিয়ে বের করলাম, কত হলো, এক্স ইন্টু এক্স বাই 4 ইকুয়াল টু 400। ঠিক আছে, কারণ কি, কারণ তার ছাত্র ছিল একজন, প্রত্যেকে দিয়েছে এক্স টাকা, এক্সটি করে 25 পয়সা, তাহলে মোট এটা হচ্ছে 25 পয়সার সংখ্যা, তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, পয়সাটা টাকা হয়ে গেল। ঠিক আছে, কিংবা বন্ধুরা এটা আপনি না করলেও পারতেন, 4 দিয়ে ভাগ না করলেও পারতেন, তাহলে আবার এদিকে কি করা হতো, 400কে আমি পয়সা, টাকা ছিল পয়সা করে নিতাম, তাও হতো। যাই হোক, তাহলে এখানে আপনি সমাধান করেন, যা এক্স এর মান আসবে সেটাই বন্ধুরা উত্তর হবে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 400, এই 4টাকে আমি ওপাশে নিয়ে যাবো, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, হলো। এবার দুপাশে আমরা কি করবো, রুট ওভার করে দিব। তাহলে দুটো এক্স ভিতরে আছে, বাইরে একটা আসবে, হলো। দুটো 4, বা বলা যায় এখানে 4 4 1600 আছে। আচ্ছা, আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, 1600, 16 দিয়ে দুটো শূন্য, হলো। এবার 1600 বর্গমূল করলে কত হবে, 40 হবে, বা বলা যায় এখানে 1600 মানে 40 ইন্টু 40। দেখুন, বারবার লিখে করালাম, তাহলে এটা সমান সমান 40। এই যে 40টা আসলে এক্স এর মান, এক্স মানে কি, এক্স মানে ওই বিদ্যালয়ে বা কি বন্যা ত্রাণ শিবিরে
40 জন ছাত্র ছিল, ঠিক আছে। তাহলে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে, কটি 25 পয়সা করে দিয়েছে, 40টি করে 25 পয়সা দিয়েছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখুন, এই অঙ্কটা এত বড় করতে আপনার হবে না, ঠিক আছে। একদম শর্টকাট প্রসেস আসে, কিন্তু তার আগে আমি বোঝানোর জন্য এত কিছু লিখে লিখে করালাম যাতে আপনি অঙ্কটা বুঝেন। এবার দেখুন অঙ্কটা বুঝলেন কি না বুঝলেন, আরেকবার ভালো করে ভিডিওটা দেখুন। এবার আছে শর্ট ট্রিক্স, মানে যাকে বলা হয় সুপার শর্ট, ঠিক আছে, বা আপনি যা খুশি বলেন, ম্যাজিক ট্রিক্সও বলতে পারেন, অসুবিধা নেই। দেখুন সেটা আমরা কি করব, যে মোট চাঁদা উঠেছে কত টাকা, 400 টাকা, ঠিক আছে। সেই 400কে আমি লিখলাম। এবার কটা 25, এখানে 25 পয়সার গল্প করেছে, তাহলে কটা 25 পয়সাতে 1 টাকা হয়, 4টা 25 পয়সাতে 1 টাকা হয়, ঠিক আছে। তার জন্য কি করব, হয় এখানে 4 দিয়ে গুণ করব, অথবা অন্যভাবেও করতে পারি। তাহলে এটা আমি আগে বলছি, যে 4টি 25 পয়সাতে 1 টাকা হয়। এবার 25-এর জায়গায় যদি 50 দিত, তাহলে এখানে আমি 2 লিখতাম, ঠিক আছে। এটার আপনি বর্গমূল করেন, ডাইরেক্ট উত্তর, ঠিক আছে। যদি বলতো দুটি 50 পয়সার ব্যাপার আসতো, তাহলে 2 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এটাকে আপনি বর্গমূল করেন, তাহলে উত্তর আর কিছু না। তাহলে কি এখানে 4 4 16, অর্থাৎ 1600 মানে কি 40 × 40 হলো। এবার এটাকে আপনি বাইরে নিয়ে আসুন, 1টা 40। তাহলে এইটুকু বন্ধুরা অঙ্ক, ঠিক আছে। কিন্তু এটা কেন আসলো আপনি এখান থেকে বুঝে যাবেন, ঠিক আছে। যে এখানে দেখুন, এটা বর্গমূলই করতে হবে, কারণ যতজন ছাত্র প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়া, বা ততটি করে 25 পয়সা দেওয়া, এটার মানেই হচ্ছে বর্গমূল। এবার কোন সংখ্যাটাকে বর্গমূল করতে হবে সেটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। তাহলে এখানে আছে 400 পয়সা চাঁদা, 400 টাকা চাঁদা উঠেছে, ঠিক আছে। এবার আমার দেখতে হবে যে নোটটা কিসের নোট ছিল, 25 পয়সা না 50 পয়সা। এটা বন্ধুরা 25 পয়সা নাহলে 50 পয়সা, এই দুটো দিয়েই পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এটা এসএসসি সিজিএল 2003 সালে এসেছিল, আমি করে দিলাম। দেখুন এটা একটু অন্যভাবে শর্ট ট্রিক্সটা করা যায়, সেটা আর করলাম, ঠিক আছে। তাহলে এটাই থাকলো, ঠিক আছে। তাহলে এরপরে চলে আসছে আমরা বন্ধুরা 2 নম্বর অঙ্কে। তাহলে দেখুন বন্ধুরা 2 নম্বর অঙ্ক কি করেছে প্রশ্ন, যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ বর্গের বিয়োগফল 19, তবে তাদের বর্গের যোগফল কত। তাহলে এই অঙ্কে দেখুন বলেছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল। ধরুন একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এবার এর বর্গ করলেন, বি এরও বর্গ করলেন, ঠিক আছে। বর্গ মানে স্কোয়ার। এবার বর্গের বিয়োগফল, অর্থাৎ এখানে আমি যদি বিয়োগ চিহ্ন দিই, সেই বিয়োগফলটা কত বলেছে, 19 হলো। এটাই বন্ধুরা প্রশ্ন করেছে। তাহলে আমি সমীকরণ আকারে যদি লিখি, তাহলে এটাই হবে, যে বলছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 19, আর কিছু। এখানে আমি কি করব, প্রশ্ন করেছে যে তাদের বর্গের যোগফল কত, ঠিক আছে। সেটা আমি পরে বলছি, তার আগে বন্ধুরা এ আর বি এর মান বার করার চেষ্টা করি। তাহলে আমি যাই চাক, যদি বলে এ আর বি এর গুণফল কত, সব পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এটা সমান সমান 19, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা কি করেছে, এই 19 একটা মৌলিক সংখ্যা। এবার এখানে দুটো ব্রেকের গুণ করে 19 হয়েছে, তাই না। অর্থাৎ দুটি সংখ্যা গুণ করে 19 হয়েছে। এবার 19-এর সাথে কি গুণ করলে 19 হয়, একমাত্র দুটি সংখ্যা গুণ করলেই 19 হয়, আর কোনো দুটি সংখ্যা গুণ করলে 19 হবে না। একের সাথে 19 গুণ করলেই 19 হবে, তাছাড়া এমন কোনো দুটো সংখ্যা নেই যাদের গুণফল 19 হয়, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে যেহেতু এটা মৌলিক সংখ্যা দিয়েছে, তার মানে অবশ্যই এ মাইনাস বি এর মান হচ্ছে বন্ধুরা 1, আর এ প্লাস বি এর মান হচ্ছে 19, ঠিক আছে। এখান থেকে যদি সমাধান করুন আপনি বুঝে যাবেন, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর মান কত, আর এ প্লাস বি এর মান হচ্ছে 19, আর এ মাইনাস বি এর মান হচ্ছে কত, 1। এটাই বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার আপনি সমাধান না করে ডাইরেক্ট করতে পারেন যে কোন দুটি সংখ্যার যোগফল 19, তাই না। তাহলে আমরা জানি কি 9 দুগুণে 18, তার মানে কি একটা 9 আর একটা হচ্ছে কত 10, তাই না। 10 আর 9 এর যোগফল 19 হবে, অর্থাৎ এই এর মান হচ্ছে, আমি যদি 10 বসাই আর বি এর মান যদি 9 বসাই, দেখুন এর যোগফল কত হচ্ছে 19 হয়ে যাচ্ছে, হলো। আবার দেখুন এই দুটো সংখ্যা বিয়োগ করুন, 10 বিয়োগ 9 সমান সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে এর মান কত, বি এর মান কত, ঠিক আছে। আর যদি এখানে না বুঝেন তাহলে আপনাকে কি করতে হবে, সমাধান করতে হবে, সমাধান করে এ বি এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম, দেখুন বোঝা যাচ্ছে যে 19 কোন দুটি সংখ্যার যোগফল, এটা আপনি সহজেই বুঝে যাবেন, যে 10-এর সাথে 9 গুণ করলে 19 হবে, হলো। এবার 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, তার মানে এখানে আমরা এ বি এর মান পেয়ে যাচ্ছি। এবার প্রশ্ন করেছি কি, যে তাদের বর্গের যোগফল কত। তাহলে একটা সংখ্যা 10 আর একটা, তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, যে এর মান পেলাম 10, হলো, আর বি এর মান পেলাম কত 9, তাই না। এই যে এর মান হচ্ছে 10 আর বি এর মান পেলাম কত 9। তাহলে এই দুটোকে আপনি কি বলেছে, বর্গের যোগফল কত, প্রশ্ন করেছে বর্গের যোগফল। তাহলে আমি 10-এর বর্গ করলাম, আবার এদিকে 9-এরও বর্গ করলাম, হলো। 10-এর বর্গ 10 10 100, ঠিক আছে। আর কি 9-এর বর্গ হচ্ছে 9 9 81,
তাহলে এটা হচ্ছে 81 হলো। আচ্ছা, তাহলে এবার 100 আর 81 যোগ করলে কি হবে? 181। এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, এখানে আমি একটু পরিষ্কার করে করছি, বোঝা যাচ্ছে না। আবার বলছি যে এর মান হচ্ছে 10 আর বি এর মান পেলাম কত? 9। এবার কি বলছে তাদের বর্গের যোগফল কত? তাহলে 10 এর বর্গ 100 হলো, 10 10 100, আর 9 এর বর্গ কত? 9 9 81। তাহলে এই দুটো যোগ করুন, 181। ঠিক আছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। তাহলে এটাই বন্ধুরা অ্যান্সার হলো। এরপরে বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তাহলে বন্ধুরা এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তো এটা আর আমি কঠিন করে করাচ্ছি না, মানে বড় করে করাচ্ছি না, ঠিক আছে, শর্ট করে করাচ্ছি। দেখো কি বলেছে, প্রথমে রুট ওভার দিয়েছে হলো। এই রুট ওভারের ভিতরে দুটো ছোট ছোট রুটের ভিতরে সংখ্যা আছে, যে দুটো সংখ্যা আমরা কি করতে বলছি? যোগ করতে বলছি। ঠিক আছে, তো আমরা কি করবো? ডাইরেক্ট করবো। ঠিক আছে, ডাইরেক্ট কিভাবে দেবো? মানে শুধু বড় রুটটা রাখবো আর একবারে আমরা ছোট রুট দুটো তুলে দিব। ঠিক আছে, বা উঠিয়ে দিব। দেখুন এখানে আছে 625, 625-এর আপনি বর্গমূল করেন, শুধু 25 হবে, তাই না? 25-এর স্কোয়ার মানে 625। আমি এর আগে একটা অঙ্ক দিয়েছিলাম যেখানে যে পিছনে যদি 5 থাকে তাহলে খুব সহজেই আমরা তার স্কোয়ার বের করতে পারি। দেখুন 25-এর স্কোয়ার, এই যে 5 5 25, এবার 2 এর থেকে 1 বেশি হচ্ছে 3, সেই 3 দিয়ে গুণ করুন, 3 দুগুণে 6। এটা হলো তার মানে কি 625-এর বর্গমূল কত? 25। এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে বর্গমূল করার পরে 1 ঘর আগে দশমিক হবে হলো। তারপরে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস। এখানে কত? 225, 225 মানে বন্ধুরা 15 স্কোয়ার। দেখুন সে একই নিয়ম, 5 5 25, এর চাইতে 1 বেশি মানে 2, 2 অক্ষে 2 হলো। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আগে দশমিক দিতে হবে, বাস। এবার এই দুটো সংখ্যা আপনি কি করবেন? যোগ করবেন। দশমিকের যোগ 5 5 মিলে গেলে যোগ করলে 10, 10 শূন্য, 2 একে 3, হাতে রেখে 4। এখানে কি যোগ করলাম, তাহলে দশমিক দশমিক হবে। ঠিক আছে, তাহলে কি কত আসলো? 4.0। এবার জিরোর কখনো জিরোর কি দাম নেই, এবার 4 কে লসাও করে নিয়ে আসুন বা বর্গমূল করে বাইরে নিয়ে আসুন। 4 এর বর্গমূল কত? 2, 2 দুগুণে 4, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে বন্ধুরা 2 হচ্ছে উত্তর। ঠিক আছে, অনেক সময় কি প্লাস মাইনাস 2 দেওয়া থাকে, তাহলে কিন্তু বন্ধুরা প্লাস মাইনাস দিবেন, কেননা এখানে বর্গমূল থেকে বাইরে আসলাম আমরা, এখানে একটা কি দিই? প্লাস মাইনাস 2। ঠিক আছে, যার জন্য দেখবেন অপশন লক্ষ্য করবেন, যদি প্লাস মাইনাস না থাকে তাহলে ডাইরেক্ট 2 দিয়ে আসবেন। ঠিক আছে, আর যদি দেখেন যে একটা 2 আসে আবার একটা প্লাস মাইনাস 2 আসে, তখন কিন্তু বন্ধুরা এটাই উত্তর। ঠিক আছে, প্লাস মাইনাসটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে বন্ধুরা দেখুন 3 এর পরে 4 নম্বর প্রশ্ন। তাহলে দেখুন এই 4 নম্বর প্রশ্ন 2013 সালে এসেছিল WBCS। বলছে 112 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এরকম একটা অঙ্ক আমি আগেও হয়তো করেছিলাম। দেখুন যে কোন একটা সংখ্যা দেওয়া থাকলো, বলছে এর সাথে কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কত বলতে কত, কোন ক্ষুদ্রতম সংখ্যা, নিচে অপশন থাকবে, তার মধ্যে কোনটা গুণ করলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের প্রশ্ন আমরা কি করি? ডাইরেক্ট সংখ্যাটিকে বর্গমূল করি। ঠিক আছে, তাহলে এটাকে আপনি বর্গমূল বলছি, লসাগু করি। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি, তাহলে দেখি প্রথমে আমরা 2 বার দিয়ে দিলাম, ছোট সংখ্যা দিয়ে করলে কি ভালো, তাই না? তাহলে 5 দুগুণে 10, এখানে আছে 11, 1 বিশেষ থাকলে কত হয়? 12, 6 দুগুণে 12 হলো। আবার 2 বার দিন, 28 দুগুণে 56, আবার 2 বার দিন, 14 দুগুণে 28, আবার 2 বার, 7 দুগুণে 14। তাহলে বন্ধুরা চোখ বন্ধ করে আমরা 7 অ্যান্সার দিতে পারি। এই 7 কিন্তু অ্যান্সার নয়। কিভাবে আমরা 7 অ্যান্সারটা বলবো? দেখুন যে দেখবো আমরা কি, আর লিখছি না, এখানে ডাইরেক্ট লিখছি। দেখুন যে সংখ্যাটার জোড়া মিলবে না সেটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন এই 2 এই 2, এক জোড়া 2 হলো, আবার এখানে দুটো 2, তাহলে 2 জোড়া 2 হলো, তাই না? তাহলে এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, কিন্তু এই 7 এর কিন্তু বন্ধুরা জোড়া নেই, অর্থাৎ এখানে আরো একটা 7 হলে তাহলেই আমার টোটালটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে বন্ধুরা এই 7টাই হচ্ছে উত্তর, আর কিছু না। ঠিক আছে, দেখবেন এবার দেখুন যদি এটা লসাগু করে দেখা গেলো একটা 7 পেলাম আর একটা 3 পেলাম, তখন আমরা অ্যান্সার কি লিখতাম? যে 7-এরও জোড়া নেই, 3-এরও জোড়া নেই, তাহলে কি হতো? 3 7 21 হতো অ্যান্সার, মনে রাখবেন। এইরকম কিন্তু অনেক অঙ্কেই হয় যে দুটো সংখ্যার জোড়া নেই, তাহলে সেই দুটো সংখ্যারই একটা একটা করে দিয়ে আমরা গুণ করে যেটা আসবে সেটা উত্তর হবে। তাহলে এই অঙ্কের উত্তর কিন্তু বন্ধুরা 7, আর যার অপশন নাম্বার কত? বি। ঠিক আছে, এইরকমই একটা অঙ্ক আমি আগে হয়তো দিয়েছিলাম। দেখুন বন্ধুরা 4-এর পরে 5 নম্বর প্রশ্ন। তাহলে বন্ধুরা 5 নম্বর প্রশ্নটি কি করেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা 2016 সালের কি WBCS এর মেন পরীক্ষা এসেছে। এখানে 12 15 21 বা কত 25, এই 4টা অপশন আছে, কোনটা অ্যান্সার? তো আমরা কি করবো বন্ধুরা? এই 1500-কে আগে আমরা কি করব? বর্গমূল করার চেষ্টা করব। ঠিক আছে, তো বর্গমূল করার চেষ্টা করে দেখবো শেষে আর বর্গমূল মিলছে না। ঠিক আছে, এবার যতবার দেওয়ার পরে মিলছে না তার থেকে একবার বেশি দিলে যা হবে সেখান থেকে আমরা উত্তর বের করতে পারবো। দেখুন আমি কিভাবে করছি। তো 1500-কে আমরা কি করবো? বর্গমূল করার চেষ্টা করি। দেখুন কি আসছে, 1 জোড়া 2 জোড়া, 4 বার দিলে বেশি হচ্ছে, তাহলে 3 3 9 হলো। এবার 9 6 15, এবার দুটো শূন্য আমি কেটে নিয়ে আসলাম, 3-এর ডাবল এখানে 6, 3 দুগুণে 6 বসিয়ে দিলাম। এবার বন্ধুরা কতবার দিব? যতবারই দিব সেই সংখ্যা এখানে বসবে, এখানে বসবে, যাক 8 বার যাক, তাহলে এখানে 8 বার দিলাম, গুণ করুন, 8 8 64, 4 হাতে থাকলো 6। ঠিক আছে,
এবার 6 8 48 আর 6 48 49 50 51 52 53 54, তাহলে এখানে হলো 54 হলো। এবার আপনি বিয়োগ করুন, কত হচ্ছে দেখুন, 6 হাতে রেখে এটা 5, হাতে রেখে 5, তাহলে 56 পেলাম, ঠিক আছে। এবার দেখুন 38 বার গেল, তারপরে কিছুটা বাকি থাকলো। এবার এই 38 বার যাওয়ার পর আর সংখ্যা শেষ, তাই না? এবার তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সার হবে বন্ধুরা যে 38 আর হচ্ছে কত 1, এর সাথে আমরা যোগ করব, তাহলে কত হবে 39। এবার 39 এর স্কোয়ার থেকে 1500 বিয়োগ করতে হবে, তাহলে বন্ধুরা উত্তর। কেননা যে 1500 পরবর্তী সংখ্যা, তাই না, যে 1500 আগের সংখ্যা কত, যে 38 বর্গ। এবার কি 1500 পরবর্তী সংখ্যা 39 এর কত বর্গমূল, তাহলে 39 কে যদি আমি বর্গ করি, সেই বর্গটাই বন্ধুরা পরবর্তী সংখ্যা, যেটা 1500 এর যাতে পরে আসে, ঠিক আছে, দেখো, তাই না। তাহলে আমি 39 এর স্কোয়ার কত পেলাম, 39 এর স্কোয়ার পেলাম হচ্ছে 1521 হলো। আমরা এই 1521 কিভাবে বুঝলাম, যে এখানে বর্গমূল করে যতবার যাবে তার সাথে 1 যোগ করবো, যোগ করে যা হবে তার স্কোয়ার করে দিব, স্কোয়ার করে যে সংখ্যাটা পেলাম 1521, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 1500 পরবর্তী, তাই না, 1500 পরবর্তী এই সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যা 1500 চাইতে কত বেশি, তাহলে আমরা কি করব, 1521 মাইনাস 1500 হলো। এই যে বিয়োগফলটা পাবো, এটা কিন্তু বন্ধুরা অ্যান্সার, অর্থাৎ অঙ্কটা কিন্তু একটু কঠিনই আছে, তাই না। সহজ না, নিয়মটা একটু কঠিন, কিন্তু অঙ্ক কিন্তু বড় নয়। আপনারা আগে বর্গমূল করবেন, বর্গমূল করে এখানে যা পাবেন, যে এরপরে আর বর্গমূল করা যাচ্ছে না, কিছু অবশিষ্ট থাকছে, কত অবশিষ্ট থাকছে সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা কি দেখবো, যে এখানে কত আসলো 38, তাহলে আমরা 39 এর স্কোয়ার করবো, মানে 38 এর পরের সংখ্যাটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে যেটা পেলাম, দেখলাম কত আসলো 1521। এই 1521 থেকে আমরা কি করবো, এই প্রথমের সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব, হলো, এই যে 1500, এটা আমরা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করলে পেলাম কত 21। অর্থাৎ এই 1500 সাথে এই 21 যদি যোগ করি, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, যেটা হচ্ছে 1500 সবচেয়ে নিকটতম পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, যদিও 1500 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই অঙ্কটা এখানে, আর আজকে এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ কালকে আবার পরবর্তী পার্ট নিয়ে আসবো, সেখানে দেখি আমি 5-6টা অঙ্ক হয়তো নিয়ে আসবো এই চ্যাপ্টারই, আর হয়তো একটা পার্ট হতে পারে বা হায়েস্ট 2টো পার্ট হতে পারে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং শেষ হওয়ার আগে আপনারা যদি এই চ্যাপ্টার বর্গমূল ঘনমূলের কোনো অঙ্ক যে আপনি না পারেন, অথচ পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, আমাকে পাঠাতে পারেন কমেন্ট সেকশনে, ঠিক আছে। তাহলে আমি অবশ্যই সেটা শর্টকাট প্রসেসে করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা কেউ যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আপনারা যারা নিয়মিত দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে।